শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ রবিবাসরীয় সন্ধ্যায় আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি 280তম পর্ব। এ পর্বে আমরা বেশ কিছু চিঠি পড়ব সোয়েটার বিষয়ক। আপনারা সোয়েটার বিষয়ে চিঠি পাঠিয়েছেন, সেই চিঠি পড়ব আমি আর আমার সাথে রুনুদি। বন্ধুরা, পত্রালি অনুষ্ঠানটিকে ভালোবেসে আপনারা যেভাবে পাশে রয়েছেন, সেভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি শেয়ার করে, লাইক করে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে ছড়িয়ে দিন পত্রালিকে দূর থেকে বহু দূরে। সমস্ত চিঠিপত্রগুলি সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। চোখ রাখবো আপনাদের পাঠানো চিঠির পাতায়। আজকে রবিবাসরীয় প্রথম চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন পত্রবন্ধু, নাম চাঁদ মোহাম্মদ শেখ, গ্রাম জালসুখা, পশ্চিম পাড়া, ডাক বাদ বিলল, গ্রাম ও থানা নাকাশিপাড়া, জেলা নদিয়া, সূচক 741126 থেকে। প্রিয় পত্রালি, ভোরবেলা ঘুম ভেঙে উঠে আজও কখনো চোখের সামনে তাকে দেখতে পাই। ঘন নীল সোয়েটার গায়ে, কাঁধে স্কুল ব্যাগ, স্কুলে যাচ্ছে। রিকশায় বসে শীতের হাওয়ায় উড়ছে চুল। পাড়ার রাস্তায় সারা রাত গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে শীত সামলানো গাছগুলো তখন আড়মোড়া ভাঙছে শীতের ফিনফিনে বাতাসে। তাদের মাথার ওপর ঝলমলে আকাশ। তখন শীত আসতো খ্যাপা পাগলের মতো। শহর আর গ্রামের পাড়ায় পাড়ায় হুড়মুড় করে শীত ঢুকে পড়তো। শীতের ধাক্কায় তখন সবাই শীতবস্ত্র উঠোনে, বেড়ার উপর অথবা ছাদে রোদ লাগাতো। উলবোনার কাঁটা এখন কেউ খুঁজতে যায় মার্কেটে? দুপুরবেলা ছাদের রোদে কাউকে দেখা যায় না নিবিষ্ট মনে উল বুনতে। শীতের বেশ খানিকটা আগে থেকেই উল কাঁটায় ঘর গোনার কাজ শুরু হয়ে যেত। সেগুলো ছিল শীত আসার অনিবার্য চিহ্ন। ঘরে ঘরে সংসারের নানা গল্প আর কুটক চালির মধ্যে সোয়েটারগুলো ধীরে ধীরে একটা কাঠামোয় দাঁড়িয়ে যেতে থাকতো। এখনকার ব্যস্ত জীবনের শীতগুলো রেডিমেড দোকানের ঝকঝকে শোরুমের ম্যানিকুইনের শরীরে জড়ানো সোয়েটারে ঝাঁপ দিয়ে হারিয়ে যায়। শীতের দাপটের অনুপস্থিতি সেই দৃশ্যগুলোকে উধাও করে দিয়েছে। মরে যায় স্মৃতি, হাতে বোনা সোয়েটারের স্মৃতি। যে ছেলেটি স্কুলে যেত, সেই কত বছর আগে তার পরনে হাতে বোনা সোয়েটার গল্প বলতো শীতের দিনের। সেই গল্পগুলো সস্তায় উল কেনার দোকানের, সেই গল্পগুলো উল কাঁটা নম্বর মিলিয়ে কেনার, সেই গল্পগুলো স্নেহ আর ভালোবাসায় জড়ানো। সেই ঘন নীল সোয়েটার সময়ের ধাক্কায় কত পথ পিছলে গেল। এ তো আসলে স্নেহ মমতার গল্পগুলো পিছিয়ে যাওয়া। আমাদের একান্নবর্তী পরিবারগুলোতে সেই সোয়েটার ভ্রমণ করত জ্যেষ্ঠ থেকে অনুজদের কাছে। মনে হতো সোয়েটারগুলোর আয়ু বেড়ে যাচ্ছে প্রতি বছর। লিখছেন চাঁদ মোহাম্মদ শেখ, গ্রাম জালসুখা, পশ্চিম পাড়া, ডাক বাদ বিলল, গ্রাম ও থানা নাকাশিপাড়া, জেলা নদিয়া, সূচক 741126 থেকে। নতুন পত্রবন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। এবারের চিঠি পাঠিয়েছেন পূর্ণিমা সামন্ত, কলকলি, সরিষাখোলা, কেশপুর, পশ্চিম মেদিনীপুর, সূচক 721150 থেকে। প্রিয় পত্রারি, বর্ষার ছাতার ন্যায় শীতের বন্ধু হলো শীত পোশাক, যার অন্যতম হলো সোয়েটার। আর তা যদি আপনজনদের হাতে বোনা সোয়েটার হয় তো কথাই নেই। ভালোবাসার ছোঁয়ায় তৈরি সোয়েটারের উষ্ণ অভ্যর্থনায় শীত উপভোগ করার আমেজই আলাদা। সেই শৈশব থেকে তাড়িয়ে তাড়িয়ে মহল্লাসের শীতের সঙ্গে মাতামাতি হতে দেখেছি, সামিলও হয়েছি বেদনা নিয়ে। বড় স্বাদ ছিল একটা হাতে বোনা সোয়েটার,
কিন্তু তখন গ্রামাঞ্চলে মেয়েদের সোয়েটার পরার চলও যেমন ছিল না, আবার বাজারে মেয়েদের সোয়েটার পাওয়াও যেত না। মেয়েদের জামার উপর জামা, তার উপরে সুতির একখানা চাদরই ছিল শীতের বিরুদ্ধে লড়ার একমাত্র হাতিয়ার। তবে ভাই, দাদা, বাবা, কাকা, মামা, মেসোদের রং বেরঙের সোয়েটারের উষ্ণতায় তরতাজা ও চঞ্চল দেখে লোক যেত বই কি। পাছে বায়না করি, তাই বায়না থেকে বিরত করতে নানান সংস্কারের সাথে, বিশেষ করে ভেড়ার চুল দিয়ে তৈরির কথা বলতো, গা চুলকানোর ইত্যাদি। তবে আঙুরদি ও ছোট মাসি সংসারের হাজার ঝক্কি সামলে উলকাঁটা নিয়ে কাজের ফাঁকে ফাঁকে কিংবা দুপুরে রাতে ঘুম কামাই করে অনায়াসে ফুল হাতা, হাফ হাতা, বগল কাটা, গলাবন্ধ, কলার দেওয়া সোয়েটারে মাছের আঁশ, মাছের কাঁটা, আনারসের চোখ, জল ঢেউ, বরফি কাটা, অসত্য পাতার ন্যায় বিভিন্ন নকশার রঙিন সোয়েটার বুনত। আমার দেখে বোনার খুব শখ ছিল। নানান ধরনের মাফলার ও টুপি বুনতে পারলেও সোয়েটার বোনার ও পরার স্বাদ অপূর্ণই থেকে গেছে। এক সময় শীতের রোদে বসে মহিলারা উলকাঁটা নিয়েই গল্পে মেতে উঠত। উৎসব পার্বণে প্রিয়জনদের সোয়েটার উপহারের চল ছিল ভালোই, তাই সোয়েটারের বুনে দেওয়ার আবদার, অনুরোধ ফেলতে না পেরে বাড়িতে অশান্তিও হতো। তবু আপন হাতের সোয়েটার আপনজনদের পরতে দেখে যার পরনাই খুশি হতো। শীতোষ্ণ শুভেচ্ছায় পূর্ণিমা সামন্ত, কলকলি, সরিষাখোলা, কেশপুর, পশ্চিম মেদিনীপুর সূচক 721150 থেকে চিঠিখানি পাঠিয়েছিলেন। রবনী মাহাতো চিঠি পর্ব পাঠিয়েছেন গ্রাম ঝিলিদাম, ডাক পাথরা, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721135 থেকে। প্রিয় বন্ধু পাত্রালি, আমি উল বোনার কাজ শিখেছি বড় বৌদির কাছ থেকে। পায়ের মোজা, টুপি, মাফলার বানিয়েছি, কিন্তু সোয়েটার বানানোর মতন ধৈর্য আমার নেই। পত্রালি, একটা গল্প শোনো। দুজন বন্ধু, ঈশান ও শঙ্কর। ঈশানের বাবা সরকারি চাকরি করেন, তাই ঈশানের অভাব বলতে কিছু নেই। তবে শঙ্করের বাবা দিনমজুর, দিন আনা দিন খাওয়া সংসার। গত বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে ঈশানের বাবা বাড়ির সবাইকে নতুন জামা কাপড় উপহার দেন। ঈশানের জন্য একটি রং বেরঙের সুন্দর সোয়েটার। ঈশান ভীষণ খুশি হয়ে তার মাকে বলল, মা মা সোয়েটার, শঙ্করকে দেখিয়ে আসবো। মা বললেন, যাও। শঙ্কর তো সোয়েটার দেখে ভীষণ খুশি। পরক্ষণেই মন খারাপ করে বলল, বাবা মনে হয় আমাকে নতুন জামা দিতে পারবেন না, কাজ পায় নিজে কোথাও। ঈশান বলল, তুই এটা নিয়ে নে। পৌষ সংক্রান্তির দিন সবাই নতুন পোশাক পরেছে, কিন্তু ঈশানের সোয়েটার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঈশানকে তার মা জিজ্ঞাসা করছেন, সোয়েটার কোথায়? ঈশান নিরুত্তর। বকা ঝকা, রাগারাগি, গন্ডগোল ঈশানের উপর দিয়ে যেন এক ঝড় বয়ে গেল। তবুও ঈশান নিরুত্তর। কিছুক্ষণ পরেই সেই সোয়েটার পরে শঙ্কর ঈশানের বাবার কাছে এসে বলল, কাকু, আমার খুব পছন্দ হয়েছে, এই সোয়েটার তুমি আমার জন্য এনেছো। এবার সবাই নিরুত্তর। রেডিও জংশনের সকল পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন রবনী মাহাতো, গ্রাম ঝিলিদাম, ডাক পাথরা, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721135 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদিন সড়ক, ঘুটনি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় পত্রালি, সোয়েটার এই শব্দবন্ধ অন্যতম শীতবস্ত্র, যা শীত থেকে বাঁচার উপকরণ। একটা সময় ছিল হেমন্তের হিমেল হাওয়া ছোঁয়া লাগলে সঙ্গে সঙ্গে হিড়িক পড়ত সোয়েটার সহ অন্য শীত বস্ত্র বাক্স থেকে বার করার। ঠিক কালী পুজোর পরেই মাতৃস্থানীয়রা, যেমন জেঠিমা, কাকিমা, ঠাকুমা, একান্নবর্তী পরিবারের, এরা সজাগ করে দিতেন গরম পোশাক পরার জন্য। ঠান্ডা লেগে সর্দি কাশি অনিবার্য। সেই ছিল এক অভিনব কর্মসূচি।
আজ থেকে 40-50 বছর পূর্বে ছিল স্মৃতির প্রাবল্য। এই সঙ্গে মনে পড়ে যায় ওই সময় আমার এক মাতৃস্থানীয় একজনের কথা, তার হাতে বোনা উলের সোয়েটারের কথা। কি সুন্দর! ছিল না কোনো অধিক কারুকার্য। ওই সোয়েটার পরলেই আর অন্য গরম পোশাকের কথা মনে আসতো না। ওই সোয়েটারের মধ্যে মায়ের গন্ধ, আন্তরিকতা, ধৈর্য, একাগ্রতা, নিষ্ঠা ও শিল্পবোধের পরিচয়, সূক্ষ্ম হস্তশিল্পের পরিচয়, এক শিল্পকর্ম। নিখুঁত হাতে বোনা, সে সহজে অনুমান করা যায় না। এই ছিল আমার কাছে পরম প্রাপ্তি। আজ সেই একান্নবর্তী পরিবার নেই, সেই সব মানুষও নেই। ছিল সংসারের অটুট বন্ধন ও চিন্তাহীন শান্তির দিন। এখন তো সব অনুপরিবার, তখন ছিল স্বর্গীয় সুখানুভূতি। এখন তো সব যন্ত্র নির্ভর হয়েছি। হাতে বোনা সোয়েটার বড়ই অধরা ও বিলুপ্তির পথে। সোয়েটার বিষয় মধুর স্মৃতি আমাকে সোনালি অতীতে ফিরিয়ে আনার জন্য পত্রালীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, যা স্মৃতিমধুরতায় আচ্ছন্ন করে। অঘ্রাণের হিম শিশির শুভেচ্ছা জানাই সকলকে। স্থায়ী হোক অনুভূতির বন্ধন। সবাই সুস্থ ও ভালো থাকুন এই কামনা করে চিঠিখানি পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘুরনি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। এবারে মীনাক্ষীদের চিঠি পড়ব। মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। স্মৃতিবিধুর পত্রালী। সোয়েটার বিষয়টা এক ধাক্কায় স্মৃতি সমুদ্রের অতলে নিমজ্জিত করল। ছোট থেকেই সেলাইয়ের প্রতি দুর্বলতা, ভালো লাগার ভালোবাসা, অন্তরের সৃজনশীলতার কাজে খানিক নিজেকে খোঁজা, সেই ভালোবাসার হাত ধরেই কাটিং, লেডি ব্রাহ্মণ, ফাইবারের ব্যাগ, পুতির কুকুর, হাতি, ময়ূর, চাবির রিং, নানা রকম জিনিসের কারিগর হয়েছি। সুকুমার বৃত্তি ও মন্থনে সৃষ্ট শিল্পই হলো নেশা। কত বয়স মনে নেই, মামার বাড়ি যৌথ পরিবারের মহিলা মহলের আড্ডা ছিল শীতের দুপুরের ছাদ। মিঠে রোদের উষ্ণ পরশ মেখে চলত নানা রকম চারুশিল্পের কর্মশালা। তার মধ্যে অগ্রগণ্য ছিল সোয়েটার। মাসিমাকে উলের কাঁটা চাইতে বললে কাঁটা বেঁকে যাবে। অদম্য ইচ্ছাকে মান্যতা দিতে দুটো ঝাঁটার কাঠি দিয়ে শুরু হলো উল বোনা। তারপর কত যে সোয়েটার বুনেছি তার ইয়ত্তা নেই। সেই সময় কাশ্মীরিরা চাদর, সোয়েটার, উল বাড়ি বাড়ি নিয়ে আসতো। বিভিন্ন জিনিসের দামও নিত কিস্তিতে। নানা রকম ডিজাইনের বোনার উৎসাহের সাথে প্রাধান্য পেত সোয়েটারটির শেষ হওয়ার সময়। মানে ঠিক কদিনে শেষ করা যায়। আছে গোল গলা, ভি গলা, যেটার সামনে থাকবে একটা ধানের শীষ। 4টে কাঁটার সমারোহে গলাটি ঠিকঠাক না হওয়া পর্যন্ত মনে শান্তি থাকতো না। সেলাইটা আমার নেশা। গড্ডলিকা প্রবাহের সংসার চক্রের একঘেয়েমি বদ্ধ ঘরের দক্ষিণা বাতাস ছিল সোয়েটার বোনা। লাইট অফ করে হ্যারিকেন জ্বালিয়েও কত সোয়েটার বুনেছি। কর্তার শৌখিনতা আর বোনার নেশার যুগলবন্দিতে বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন রঙের প্রচুর সোয়েটার বুনেছি। বাচ্চাদের স্কুলের, আসরের, বাড়ির পড়ার, বাইরের নানা রকম সোয়েটার এখনো খুঁজলে এক আধটা পাওয়া যাবে। বাচ্চাদের সোয়েটার বেশিরভাগ দিয়ে দিয়েছি। উনি চলে যাওয়ার পরে সমস্ত পোশাক, এমনকি সোয়েটার পর্যন্ত একটি আশ্রমে দিয়েছি, যাতে অন্য কেউ ব্যবহার করতে পারে। এখন আর সোয়েটার বুনতে ভালো লাগে না, নেশাটাও চলে গিয়েছে। অগ্রিম ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন মীনাক্ষী দাস। 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন সবিতা চট্টোপাধ্যায়, মিঠাপুকুর, পূর্ব বর্ধমান, সূচক 713104 থেকে।
শীতকে দমন করতে হলে সোয়েটার খুব প্রয়োজনীয় পোশাক। তবে এখনকার সোয়েটার আর আগের দিনের মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমার হাতের বোনা সোয়েটারের অনেক পার্থক্য। এই হাতে বোনা সোয়েটারে থাকতো স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদ। সারা দিন সংসারের কাজ করে যেটুকু সময় পেত, মা ছেলে মেয়েদের জন্য নানান রকমের ডিজাইন করে সোয়েটার বানিয়ে দিত। একটা সোয়েটার অনেকের গায়ে ঘুরত, একজনের ছোট হলে আর একজন পরত। আমি যখন ছোট ছিলাম, ফুলঝুরি বাজি পুড়ে যাওয়া লোহার কাঠি পরিষ্কার করে একদিকের মুখ ছিলে ঘষে ওই কাঁটা দিয়ে বোনা শিখতাম। তারপর বড় হলাম, পড়া শেষ হতেই বিয়ে হয়ে গেল। এরপর ছেলে ও স্বামীর জন্য নানা রকম ডিজাইনের সোয়েটার করে দিতাম। আগে তো ফুল, পাখি, গাছ নানা রকম নকশা করে সোয়েটার করা হতো। শীতকালে কোনো প্রিয়জনদের ছেলে কিংবা মেয়ে হলে তাদের জন্য সোয়েটার, টুপি, মোজা ম্যাচিং করে বানিয়ে উপহার দিতাম। আমার ছেলে তখন 4র্থ শ্রেণীর ছাত্র। সোয়েটারের সামনে পাখি ডালে বসে আছে এইরকম একটি সোয়েটার করে দিয়েছিলাম ছেলেকে, পরে স্কুলে যেত। একদিন আমার ছেলেকে ডেকে দিদিমণি বললেন, সোয়েটারটা কে বুনে দিয়েছে? ছেলে বলেছিল, আমার মা করে দিয়েছে। ছুটির পর মাকে আমার সঙ্গে দেখা করতে বলবি। দেখা করতেই দিদিমণি বললেন, আপনার ছেলের সোয়েটারটা একবার দেবেন, খুব সুন্দর হয়েছে সোয়েটারটা। আমি এরকম সোয়েটার আমার ছেলের জন্য করব। পরদিন সোয়েটারটা দিদিমণিকে দিলাম। দিদিমণি এবং আরও দিদিমণিরা, দিদিমণির বাড়ির অনেকেরই এই রকম সোয়েটার ছেলেদের জন্য বানিয়ে দিয়েছিলেন। একটা সোয়েটারের মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। এখন কারোর সময় নেই উল কাটা হাতে নেওয়ার, অনলাইনে সোয়েটার এসে যাচ্ছে বাড়িতে। যাক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে চিঠিখানি শেষ করেছেন সবিতা চট্টোপাধ্যায়, মিঠাপুকুর, পূর্ব বর্ধমান, সূচক 713104 থেকে। পূর্ব বৈশালী বিশ্বাসের চিঠি। লিখেছেন বাড়ি হাওড়া, ও হাওড়া একটি জেলার নাম। পত্রবন্ধু তার ঠিকানাটি জানাননি। লিখছেন, প্রিয় পত্রালী, ভদ্রমহিলার বয়স 60-এর কাছাকাছি। তবে অনেকে বলে কয়েক বছর ধরে 59-এই দাঁড়িয়ে তিনি। ওই পদ্মার জলে সার্টিফিকেট ভেসে যাওয়ার পর আর হিসেব নেই। তার কর্ম বলতে এটাই যে এই ভগবতী বাজার প্রাইমারি স্কুল তার উপস্থিতি ছাত্রদের বুকের ধূপকানি বাড়িয়ে দিতে যথেষ্ট। যেমন বাজখাঁই গলা, তেমনি হাত চলে তার। অন্য শিক্ষকরাও ভয় পান। বস্তির মধ্যেকার এই স্কুলে কেবল খাওয়ার তাগিদে আসা ছাত্রদের জন্য তিনি জরুরি কিনা জানি না, তবে ছাত্ররা কোনো অজ্ঞাত কারণে তাকে বেশ ভালোই বাসে। তবে এককালে নাকি একা 200 ছেলে সামলালেও এখন ক্লাসে যেতে খুব একটা চান না। হাতে উলের বান্ডিল আর কাঁটা সঙ্গে। শীতের পরশ গায়ে লাগলেই এই জিনিসটা সঙ্গে আসে। নববিবাহিত শিক্ষিকাকে বলতে ছাড়েন না সুখী সংসারের জন্য মেয়েদের কি কি করতে হয়। তার একটা অন্য দিক দেখা হয়নি যখন তিনি নজরুল নিয়ে কথা বলেন। নজরুল পাগল তিনি তখন নজরুল গীতি গান বেসুরে, আর প্রতিটি অনুষ্ঠানে বলেন সাম্যবাদী, যে সাম্যের ছোঁয়া থাক বা না থাক। বছর শেষে নতুন বছরের রোল কল খাতা তৈরি হচ্ছে। দিদিমণি বললেন, পড়াশোনা সব শেষ, দেখো বেশিরভাগ সব নেড়ে। শিক্ষক মশাই রেগে বললেন, আপনি না শিক্ষক, কোনো সমানুভূতি নেই? অন্য সবাই বলল, ছাড়ুন তো। তা দিদিমণি, এবার তো সোয়েটারটা বেশ খাসা হয়েছে। স্কুল শুরু হয়েছে। ছেলেটার নাম ইরফান। টিফিনের সময় ক্লাসরুমের সামনে শীতে জড়সড় দাঁড়িয়ে দিদিমণির বকা খাচ্ছে, পড়া করেনি। হঠাৎ দিদিমণি রুমে আসেন, ব্যাগ থেকে বার করেন সেই উলের সোয়েটার।
ছেলেটাকে দিয়ে বললেন, দেখো তো হয় কিনা। শিক্ষককে ডেকেও দেখালেন এবং জিজ্ঞেস করলেন, দেখো তো ফিট হয়েছে কিনা ওর। আবার তার গলা, কাল যদি দেখি আবার তোমার বাচালপনা এমন দেব না, সারা জীবন মনে রাখবে। লিখছেন বৈশালী বিশ্বাস, হাওড়া থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন তপন কুমার দলু। অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, ভায়া হায়ুর, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় পত্তারি, সোয়েটারের কথা মনে হলে আমার মায়ের হাতের তৈরি আমাদের বাড়ির সকলের জন্য লাল, হলুদ, সবুজ, বেগুনি নানা রঙের সোয়েটারের ছবি চোখের সামনে ভেসে ওঠে। শীতের সময় মা একটু অবসর পেলে উল কাঁটা দিয়ে মনের মাধুরী মিশিয়ে সোয়েটার বুনতেন। শীতের দুপুরে আমাদের বাড়ির সামনে ফাঁকা জায়গায় আমাদের গ্রামের সব বয়সের মহিলারা এসে মাদুরে বসতেন। প্রত্যেকে সঙ্গে করে উল কাঁটা আনতেন। মা প্রত্যেককে হাত ধরে যত্ন সহকারে সোয়েটার তৈরি শিখিয়ে দিতেন। সেই সময় আকাশবাণীর মহিলা মহল পরিচালনা করতেন শ্রদ্ধেয়া বেলা দে। উনি মাঝে মাঝে শীতের দুপুরে মহিলা মহলে কিভাবে আধুনিক ডিজাইনের সোয়েটার তৈরি করা যায় সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতেন। তাই রেডিও চালিয়ে মহিলা মহল শুনতেন সব মহিলারা। এখনকার মা, কাকিমা, জেঠিমাদের সোয়েটার তৈরি করার সময় নেই। তারা বাজারে অনলাইন কিনে নেন। তাই তো এই প্রজন্মের ছোটরা সোয়েটার পরে কিন্তু মায়ের স্নেহের স্পর্শ পায় না। মা চলে গেছেন কতদিন আগে। মায়ের হাতের তৈরি সোয়েটার আমি যত্ন করে রেখেছি। প্রতি শীতে পরে মায়ের স্পর্শ অনুভব করি। পথটালির সকল শ্রোতাকে শীতের অভিনন্দন জানিয়ে চিঠিখানি শেষ করেছেন তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, ভায়া হায়ুর, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। শীত সন্ধ্যায় মুচমুচে ঝালমুড়ি নিয়ে এবারে চিঠি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মুরারই বীরভূম, সূচক 731219 থেকে। মিষ্টি মধুর পাত্রালি, প্রচন্ড শীতে কাহিল তুমিও দেখছি এবার সোয়েটার নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছ। কতগুলো ছোট্ট ছোট্ট পশমের গোড়ার সঙ্গে কাঁটা কুরুশের মিলনে হাতের কারুকার্যতায় তৈরি হয় এক ধরনের গরম জামা, যাকে আমরা সোয়েটার বলি। শীত এলেই তাকে জব্দ করতে আমরা সোয়েটার পরি। শীত বুড়োরও ক্ষমতা নেই ওই পুরো আবরণ ভেদ করে তার শীতল দাঁত মানব শরীরে প্রবেশ করাতে। উত্তরে হাওয়ায় দস্যিপনা থামায় এই সোয়েটার। ছোটবেলায় কিন্তু এই সোয়েটার পরার সৌভাগ্য আমাদের হতো না। সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে কিছু খাইয়ে মা একটা ছোট চাদর দিয়ে সর্বাঙ্গ ঢেকে আবার ওই চাদরটাকেই ঘুরিয়ে পেছন দিকে গিট বেঁধে বাইরের রোদে বসিয়ে দিতেন। কি যে ভালো ছিল সেই দিনগুলো। এখন শীত পড়লেই হরেক রকমের সোয়েটারের বোঝা মাথায় চাপিয়ে ফেরিওয়ালা হাত দিয়ে যায়, চাই গো সোয়েটার, শাল, গায়ের চাদর। ডাক শুনে এ বাড়ি ও বাড়ি থেকে বেরিয়ে আসে মেয়ের দল। দরদাম করে নিজেদের জমানো টাকা দিয়ে কিনে নিয়ে আসে তার আপনজনেদের জন্য রং বেরঙের সোয়েটার। সেটা প্রত্যেকের জন্যই প্রয়োজন, কিন্তু যখন দেখি প্রচন্ড ঠান্ডায় পড়ে ঘরে থাকা বাচ্চাগুলো এই সোয়েটারের অভাবে কাগজ কাঠ কুঠো জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করে, কখনো কখনো তারই মধ্যে কেউ কেউ ভয়ঙ্কর আগুনের লেলিহান শিকার হয়, তখন মনে হয় সত্য সেলুকাস কি বিচিত্রই বেশ। এখানে কেউ প্রাচুর্যের মধ্যে থাকে, আবার কেউ থাকে পথের ধুলায়, অথচ দেখো তো এরা সবাই কিন্তু মানুষ। উষ্ণ শীত সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন ঝর্ণা দত্ত, মুরারই বীরভূম, সূচক 731219 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কাশীনাথ মণ্ডল, গ্রাম মুরুরা, পোস্ট হাজারপুর নবগ্রাম, কান্দি, মুর্শিদাবাদ থেকে।
প্রিয় পত্রাণী, ডিসেম্বরের সন্ধে 6টা মানেই বেশ ভালোই ঠান্ডা। টাইপ শিখে বাড়ি ফিরতে শীতের কামড় অনুভব করতাম শরীর জুড়ে। ফুল প্যান্ট এবং ফুল শার্টের ভেতরে থাকতো ফুল হাতা কটন গেঞ্জি। মা একদিন বলল, বাড়ি ফেরার সময় গুটি উল 10 ও 11 নম্বর কাটা নিয়ে আসবি, আমি সোয়েটার বুনে দেব। যেমন কথা অমনি কাজ। শুরু হয়ে গেল বটল গ্রিন কালারের ক্রেপ উলের সোয়েটার। হেমন্তের হাত ধরে শীতের পরশ লাগতেই গায়ে তুলে নিই পরম আনন্দে মায়ের হাতের বোনা স্নেহ মাখা সেই সোয়েটারটিকে। মমতাময়ী মায়ের ভালোবাসার সুঘ্রাণ খুঁজে পাই বুননের প্রতিটি রন্ধে রন্ধে। মা আজ নেই এই অবনী মাঝে, কিন্তু মায়ের হাতে বোনা সোয়েটার পরে আদরের অতিথি শীতকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি পত্রালি। তবে আমার মনে হয় শীতের উপভোগ্যতা বোধ হয় সেখানেই, যেখানে আমরা নিজেদের সাধ্যমতো গরিব দুস্থ লোকেদের হাতে তুলে দিতে পারবো শীত বস্ত্র। যতটা পারি নিজের সাধ্যমতো গরিবদের প্রতি শহীদ হয়ে শীতের কবল থেকে একটু কষ্ট লাঘব করার চেষ্টা করি মাত্র। কারণ আমি একসময় হাড়ে হাড়ে টের পেয়েছি শীত কাকে বলে। তাই তো বোনা সোয়েটারটি আজও সযত্নে রেখেছি তুলে। এতে শুভেচ্ছা সহ চিঠিখানি পাঠিয়েছেন কাশীনাথ মণ্ডল, গ্রাম মুরুরা, পোস্ট হাজারপুর, নবগ্রাম, কান্তি, মুর্শিদাবাদ থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। প্রিয় পত্রালী, আমার মা ছিলেন জমিদার কন্যা। মাত্র 15 বছর বয়সে আমার মায়ের বিয়ে হয়ে যায়। আমার ঠাকুরদার বাড়ি আর আমার দাদামশাইয়ের বাড়ি ছিল পাশাপাশি দুটি ছোট অজ গাঁয়ে। তা সত্ত্বেও মা যে কী করে হাতের কাজ ও সেলাই বোনাতে এত দক্ষ হয়ে উঠেছিলেন তা ভাবলে এখনও অবাক হতে হয়। বাড়ির বাইরে যাওয়ার অনুমতি না থাকায় লেখাপড়া ভালো করে শিখতে পারেননি ঠিকই, কিন্তু সব বিষয়ে তাঁর বুদ্ধি ছিল প্রখর। আমাদের ছোটবেলায় মায়ের হাতে বোনা সোয়েটারেই হয়েছে আমাদের শীত নিবারণ। তার সাথে ছিল উলের টুপিও। মা আমার বাবাকে, কাকুকে, আমার ভাইকে বুনে দিয়েছিলেন উলের মনোহর সোয়েটার। এছাড়াও মামাকে ও আমাদের মাস্টার মশাইকেও বুনে দিয়েছিলেন উলের হাত কাটা সোয়েটার। ভাইকে বুনে দিয়েছিলেন ফুল হাতা খুব সুন্দর একটা সোয়েটার। আমাকে বুনে দিয়েছিলেন একটা সুন্দর কার্ডিগান। ওটা নিয়ে আমি কলেজে পড়তে গিয়েছিলাম। যে কোনো সোয়েটারের ডিজাইন একবার দেখলেই মা তুলে নিতে পারতেন। নিজের উলের ব্লাউজ ও মা নিজেই বুনে নিতেন। মায়ের উল বোনার হাত ছিল খুব প্রখর। এক সপ্তাহেই একটা সোয়েটার শেষ করে ফেলতেন। মায়ের হাতে বোনা কার্ডিগান এখনও আমার কাছে আছে। মাঝে মাঝে ওটা বের করে আমি সারা গায়ে বুলিয়ে মায়ের স্পর্শ পাবার চেষ্টা করি। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে জল। মনে মনে বলি, মা গো, মা তুমি কোথায়? কেন চলে গেলে মা আমাকে একা ফেলে? আমি এখন কি করব? কোথায় যাব? যেখানেই থাকো আমাকে আশীর্বাদ করো মা। যদি পরজন্ম থাকে তবে যেন আবার তোমার কোলে ফিরে আসতে পারি। তোমার স্নেহ ধারায় স্নাত হয়ে আমার জীবন ধন্য করতে পারি। প্রণাম মাগো তব শ্রীচরণে। সকলকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করেছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন মানুষ দাস, 96 মাইকেলনগর, পোস্ট মাইকেলনগর, মধ্যমগ্রাম, 24 পরগনা, সূচক 700133 থেকে।
প্রিয় পত্রালি, জব্বর একটা বিষয়ের অবতারণা হয়েছে এবার। সোয়েটার আর শীতের অঙ্গাঙ্গিক সম্বন্ধ। শীত পড়েছে দারুণ, তাই সোয়েটারও পেছনে পেছনে হাজির। এখন বাজারে মেশিনে বোনা রকমারি নানা ডিজাইনের নানা রকমের সোয়েটার বিকোচ্ছে। টাকা ফেললেই তো হাতের মুঠোয় পাওয়া যায়। স্মার্ট লুকিংয়ের এসব সোয়েটার নতুন প্রজন্মের খুব প্রিয়। এতে চটক আছে বিস্তর, জানেই হলো স্নেহের পরশ। সোয়েটারও নস্টালজিক বিষয়। আমরা বেশিরভাগ মানুষ স্নেহ ভালোবাসার কাঙাল, কথা অস্বীকার করার উপায় নেই। মনে পড়ে ছেলেবেলার কথা। 60, 70, 80 দশকে এত বাজারি সোয়েটারের রমরমা ছিল না। তখন মা, কাকিমা, পিসিমা, জেঠিমার হাতে বোনা সোয়েটারই ভরসা ছিল। কত অসাধারণ সব ডিজাইন, ফুল, কাঁটায়, শৈল্পিক ছোঁয়ায় যে তৈরি হতো তার ইয়ত্তা নেই। স্নেহ জড়ানো সেই সব হাতে বোনা সোয়েটারের কোনো তুলনা হয় না। আজও আমার মায়ের, কাকিমার তৈরি সোয়েটারে সযত্নে রেখে দিয়েছি শ্রদ্ধা ভরে। শীতকালে কেনা সোয়েটারের সঙ্গে সেগুলোও গায়ে দিই। কেউ ব্যাকডেটেড বললে বয়েই গেল। এই প্রসঙ্গে বলি, ছোটবেলায় বহরমপুরের লালদিঘি পাড়ায় আমাদের বন্ধুর বাড়িতে কাকিমা ডাকতাম যাকে, রক্তের সম্পর্কের চেয়েও কোনো অংশে কম ছিলেন না তিনি। আমার 45 বছরেও যেখানে তিনি বলতেন একটু দাঁড়াতো পিছন ফিরে, পরে দেখছি একটা নির্ণীয়মান সোয়েটার নিয়ে আমার গায়ের মাপ নিচ্ছেন। সেটি তৈরি হলে আমাকে উপহার দিয়েছেন তিনি। ভাবলে চোখে জল এসে যায়। কোথায় পাবো তারে? সকলকে শীতকালীন শুভ কামনা জানাই। চিঠিখানি পাঠিয়েছিলেন মানস দাস, 96 মাইকেলনগর পোস্ট, মাইকেলনগর, মধ্যমগ্রাম, 24 পরগনা, সূচক 700133 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন আমাদের আরো একজন চেনা পত্রবন্ধু বৃন্দাবন ঘোষ। আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। প্রিয় পত্রালী, আমার দেশবাড়ির নাম কর্মা। এ কথা তোমায় অনেকবার বলেছি আমি। আমরা 5 ভাই 2 বোন। আমি বাবার চতুর্থ সন্তান। আমার বাবার 40 বিঘা জমি ছিল। বছরে একবার ধান চাষ হতো। যে বছর বর্ষা ভালো হতো সে বছর ফলন ভালোই হতো। যে বছর খরা হতো সে বছর ভালো ফলন হতো না। তখন ট্রাক্টর ছিল না, জলের জন্য শ্যালো ছিল না। গরু বা মোষের দ্বারা লাঙলের সাহায্যে জমির চাষ হতো। তাই মোটা ভাত মোটা কাপড়ের মাধ্যমে আমাদের জীবনযাত্রা অতিবাহিত হতো। শীতকালে একটি গেঞ্জি, তার উপর একটি সুতির জামা গায়ে দিয়েই আমাদের শীত কাটাতে হতো। তাতেই আমাদের খুব আনন্দ। সন্ধ্যা হলেই মোটা কাঁথার তলায় শুয়ে থাকতাম। এখানেও বলি, আমাদের 4 ভাইয়ের 2 বোনের বাবা মায়ের কোনো লেপ ছিল না। আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পর সোয়েটার বিক্রেতার কাছ থেকে আমার মেজদা আমার জন্য সোয়েটার কিনলো। সোয়েটারটা কাঁধ থেকে নিচ অব্দি ছিল, অর্থাৎ বলতে চাইছি সোয়েটারটা হাফ হাতা বা ফুল হাতা ছিল না। সোয়েটারটা খুব উৎকৃষ্ট মানের ছিল। 1985 সালে থেকে পড়ছি 2010 সাল পর্যন্ত। তখন আমার বিয়ে হয়েছে। আমি চাকরি সূত্রে বিষ্ণুপুরে থাকি। কাশ্মীরের শাল সোয়েটার বিক্রেতারা পোকা বাঁধের পাড়ে দোকান খুলতো। আমার স্ত্রী আমার জন্য ওদের কাছে ফুল হাতা সোয়েটার কিনলো। তারপর আরো সোয়েটার কেনা হয়েছে। তবুও আমি বলি, আমার মেজদার আমাকে কিনে দেওয়া সোয়েটারখানির কথা আজও স্মৃতিতে জলজল করছে। সোয়েটারটি একটু ছিঁড়ে যাওয়ায় তা আলমারিতে সযত্নে রাখা আছে। সোয়েটার স্মৃতিতে চিঠি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ। আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন ফিরোজা বেগম, রামপুরহাট,
রাজীবপল্লী, সিঞ্জি বাগান, বীরভূম, সূচক 731224 থেকে। প্রিয় পত্রালী, তোমাকে জানাই এই শীতের নানা উপভোগ্য সামগ্রীর সাদর আমন্ত্রণ। তাই বলি, ষড়ঋতুর পঞ্চম ঋতু শীতকাল। তাই শীতের কামড় থেকে বাঁচতে গেলে আমাদেরকে শীতবোধক বস্ত্র ব্যবহার করতেই হয়। তার মধ্যে একটি হলো সোয়েটার। তাই সোয়েটারের এখন যথেচ্ছচার হলেও আজ থেকে 50 বছর আগে কিন্তু সেটা ছিল না। হাতে গোনা পাড়া গ্রামের কয়েকজন লোক দরকারের তাগিদে পরত। বাবা একটা বগল কাটা সোয়েটার পরতেন। তারপর এক সহপাঠীর কাছ থেকে আমি প্রথমে লেশ বোনা শিখি। তারাবাতির কাঠির তার ও ক্রুচেটের সুতো দিয়ে একটা সুতোর মাফলার বুনি। ছাতার শিক দিয়ে হাতের কাছে উল কাঁটা না পেয়ে তারও অনেক পরে উলের একটু জ্যাকেট বুনি প্রজাপতি প্যাটার্নের। তারপর বড় সোয়েটার সব মেয়েদের জন্য বুনে গায়ে ওদের দিয়েছি। নিজের হাতে বোনা, সে কি আনন্দ! মেয়েরা পরে স্কুলে যেত এবং খুব আনন্দ পেত এবং সহপাঠীদের কাছে বলতো যে আমার মায়ের হাতের বোনা সোয়েটার। মাথার বউটুপি কতজনকে করে দিয়েছি, হাত মোজা মাফলার সব বুনেছি এবং মেয়েদেরকেও শিখেছি। মা ঠাম্মার কথা কি বলি, বৃত্তিতে তারা যেন হীন না মনে না করে তারা উলের কাজ করত। তাল পাতার, খেজুর পাতার কাজ, কার্পেটের কাজ, প্লাস্টিকের ফুল, কাঁথা সেলাই, এগুলো প্রথম জীবনে সব শিখেছি। এই যে মেয়েদের হস্তশিল্প, কুটির শিল্প খুব আনন্দের এবং গর্বের। মেয়েদেরকে টেপ জামা হাতে কেটে সেলাই করে ইজের প্যান্ট নিজে কেটে হাতে সেলাই করেছি খুব শখ করে। সবাই ভক্ত আমার, কিন্তু আমার এই অদম্য প্রচেষ্টা গ্রাম থেকে আমি বেশি দূরে করতে পারিনি। হাতের কাজে আমার চিরদিনের নেশা, সোয়েটারেরও নেশা। চিঠিখানি পাঠিয়েছিলেন ফিরোজা বেগম, রামপুরহাট, রাজীবপল্লী, সিঞ্জি বাগান, বীরভূম, সূচক 731224 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ফিরোজা বেগম, কাজীমহল্লা, পান্ডুয়া, হুগলি, সূচক 712149 থেকে। প্রিয় পত্রালী, সোয়েটার শব্দটি শোনার সাথে সাথে শীতের অনুভূতি এসে যায়। সাদা কালো রঙিন সব সোয়েটার আর তাদের সুন্দর সুন্দর ডিজাইনগুলি প্রজাপতির মতো রঙিন পাখনা মেলে মনের আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলো। কত রোমান্টিক গল্প, কিছু আবার বিষাদময়। মনের কোণে ঘনীভূত হয় কত আবেগ এসে ভিড় করছে। হাতে বোনা উলের সোয়েটারের কাঁটার প্রতিটি ঘরে মেশানো থাকে আবেগ, ভালোবাসা, স্নেহ, মমতা, উৎকণ্ঠাও। উৎকণ্ঠা কেন বললাম, কোনো নতুন মানুষের জন্য সোয়েটার বোনা, যার রুচির সাথে পরিচিতি নেই অথচ সম্পর্কের বন্ধনে জড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে উৎকণ্ঠা রয়ে যায়। কতক্ষণে উপহার তুলে দেব হাতে, আর সেটি তার পছন্দ হবে কিনা। বাজারে চিরকালই সোয়েটার কিনতে পাওয়া যায়, কিন্তু কিছু মানুষ সর্বকালে সর্বযুগে প্রিয়জনদের হাতের বোনা সোয়েটার পরতে ভালোবাসে। অনেকে দেখেছি আক্ষেপও থাকে তাকে একটা সোয়েটার বুনে পরানোর কেউ নেই বলে। যাদের শখ উল বোনা, তারা আস্তে আস্তে পারদর্শিনী হয়ে ওঠে উল বোনায়। নিজের শখে প্রিয়জনদের সোয়েটার বুনে পরিয়ে আত্মতৃপ্তি অনুভব করে। প্রথমে বাবা মা ভাই বোনেদের, পরে স্বামী সন্তানদের, শ্বশুরবাড়ির লোকজনেদের। এখানেই শেষ নয়, এ নেশা এমনই এক নেশা, বয়স বাড়ে, ক্ষমতাও কমে, উল্কাঁটার ক্ষিপ্রতাও কমে যায়, তবুও মনের রং রাঙিয়ে রঙিন উলকে একটি শীত বস্ত্রের আকার দেওয়া
চলতেই থাকে। শীত এলো মানে উল কাটা হাতে জায়গা করে নিল। এখনো চলছে নাতি নাতনিদের জন্য বোনা ছোট ছোট সোয়েটার, টুপি, মোজা। পরে রঙিন ফুলের মতন সৌন্দর্য দেখে মোহিত হই। যেমন কিছু বছর আগে ছেলেমেয়েরা ঘুরে বেড়াতো, সেই স্মৃতি ফিরে পাওয়ার তো একটা বড় পাওনা। চিঠিখানা পাঠিয়েছিলেন ফিরোজা বেগম, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি, সূচক 712149 থেকে। सुना गम जुदाई का उठाते हैं लोग, जाने जिंदगी कैसे बिताते हैं लोग। दिन भी यहाँ तो लगे बरस के समान, हमें इंतजार कितना ये हम नहीं। Power off. Welcome to YouBorn World. Bluetooth mode. गम जुदाई का उठाते हैं लोग, जाने जिंदगी कैसे बिताते हैं लोग। दिन भी यहाँ तो लगे बरस के समान, हमें इंतजार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। হ্যাঁ, আপনাদের ছাড়া তো থাকার কথা ভাবাই যায় না। প্রিয় বন্ধুরা, হাতে গোনা আর কয়েকটা দিন আছে। 9ই ফেব্রুয়ারি 2025 রেডিও জংশনের চতুর্থ বর্ষীয় সাহিত্য সম্মেলন শ্রীরামপুর IMA ভবন, হুগলি জেলায়। আমরা এবার অভূতপূর্ব সাড়া পেয়েছি। বন্ধুরা, একটু মন দিয়ে শুনবেন। পত্রালি পত্র সংকলনে লেখা নেওয়ার কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। আপনারা অনুরোধ করবেন না আর নতুন কোনো লেখা নেওয়ার জন্য, কারণ আমরা নিতে পারবো না, আমাদের খারাপ লাগবে। তবে কোনো কোনো পত্রবন্ধু যারা নতুন, তারা জানিয়েছেন তারা আসতে চান, কিন্তু কোনো কোনো প্রতিবন্ধকতার কারণে তারা এখনও পর্যন্ত টাকা পাঠাতে পারেননি। তাদেরকে 30শে ডিসেম্বর 2024 পর্যন্ত সময় দেওয়া হলো। আপনারা 30শে ডিসেম্বর 2024-এর মধ্যে যদি ওই দিনের খাওয়া খরচ বাবদ 250 টাকা আমাদের প্রদান করেন, তাহলে সম্মেলনের দিন আপনাদের হাতেও থাকবে একটি সুদৃশ্য স্মারক। 31শে ডিসেম্বরের পর থেকে কিন্তু 30শে ডিসেম্বর হয়ে গেলে 31শে ডিসেম্বর থেকে কিন্তু আমরা কোনো রকম কোনো অনুদান আর নেব না, কারণ 1 জানুয়ারি আমাদের মেমেন্টোর অর্ডার চলে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা ভালোবেসে আমাদের সাথে হাত ধরাধরি করে যেরকম 3টে বছর আমাদের সম্মেলন সার্থক করেছেন, চতুর্থ বর্ষেও আপনাদের আগমন কামনা করি। আমাদের সঙ্গে আজ আছেন অরূপ কুমার মণ্ডল, আছেন মিনতি চট্টোপাধ্যায় দিদি, আছেন তুহিন চক্রবর্তী সেনগুপ্ত দিদি। দিদির একটু
অসুবিধার মধ্যেই আছেন। দিদির পারিবারিক দিক থেকে অসুস্থতায় ব্যস্ত, তবু লিখছেন, শুভ সন্ধ্যা, এলাম সবার সোয়েটার বিষয়ে লেখা চিঠি শুনতে। সবাইকে জানাই শুভেচ্ছা ও শুভকামনা। বৃন্দাবন ঘোষ দাদা রয়েছেন সঙ্গে, রয়েছেন তরুণ কুমার মৈত্র দাদা, আছেন রঞ্জনা বসু, আছেন অভিজিৎ মণ্ডল, মিতুল ঘটক দিদি, আছেন সৌমেন্দ্রনাথ জানা, মীনাক্ষী দাস, সঞ্জীব রাহা কাকু, ডাক্তার সঞ্জীব রাহা, তিনিও অসুস্থতার মধ্যে অনুষ্ঠান শুনছেন, লিখেছেন আমি এসেছি, শুনছি। মীনাক্ষী দাস লিখছেন হাজির হলাম। রবণী মাহাতো লিখছেন প্রতিটি চিঠি পাঠ ভালো হচ্ছে। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন সবার চিঠি ভালো লাগছে, পত্র পাঠও বেশ মনোগ্রাহী। শুভেচ্ছা ও শুভকামনা জানাই সবাইকে। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, দিদি তাড়াতাড়ি তুমি পারিবারিক অসুস্থতা কাটিয়ে ওঠো, আবার কলম ধরো পত্রালিতে, তোমাকে কিন্তু বড্ড মিস করছে আমাদের পত্রালির সমস্ত পত্রবন্ধুরা। রয়েছেন অঞ্জলি সেনগুপ্ত দিদি, আছেন স্বপন কুমার কুণ্ডু, আছেন দীপা বাগচি, শুনছেন কাশীনাথ মণ্ডল। বন্ধুরা, এখন সেই সময়, কার সোয়েটারটি সব থেকে সুন্দর হলো? না না, সবার সোয়েটারই সুন্দর। কার সোয়েটার বিষয়ে লেখা চিঠিটি সেরা হলো? সেরা পত্রকারের সাথে কথা বলেছিলেন আমাদের সম্পাদক মাননীয় সৌমেন্দ্রনাথ জানা। শুনে নেব তাদের সাক্ষাৎকার। এবার আমরা সোয়েটার বিষয়ে এই পক্ষে বিচারকদের বিচারে যে দুটিখানি সেরা নির্বাচিত তার সাথে কথা বলবো। তিনি সদা হাস্যময়ী, সবুজের ইতিহাসী, ফুল ফল ও পাখির কলকাকলি যা সংসারে নিত্য সঙ্গী। তার প্রবাসী দুই মেয়ের ভাবনা তাকে কখনো কখনো হয়তো ভাবায়, তবু তিনি বলেন ওরা আমার কন্যা রত্ন। আমার ছেলে মেয়েদের সম্বন্ধে অনেক কিছু ভাবি। ছেলেরা বড় হয়, যখন আরো বেশি বড় হয়ে যায়, তারা হয়তো বয়স্ক বাবা মাকে দূরে রেখে যেতে বাধ্য হলেও খবরাখবর নেওয়ার সময় পায় না। কিন্তু এবারে সেরা পত্রকার তিনি কিন্তু এটা মানেন না। তিনি বলেন না, আমার কন্যা রত্ন এরা, পাড়াপড়শি যতই আপনারা বদনাম করুন, তারা কিন্তু আমার সাথে থাকেন, সাথে থাকেন। যাই হোক, বয়স প্রত্যেকেরই হচ্ছে, বয়সকে উপেক্ষা করা যায় না। তেমনি তার সাথে অনিবার্য কিছু অনুষঙ্গ আমাদের জুটে যায়। অর্থাৎ আপনি নিয়ম মানলে এরা তা হয়তো মানেন না, ফলে বিপত্তি এড়ানো যায় না। তো সেসব নিয়েই যিনি স্থিতধী বা স্থিতিশীল, তেমনই আমাদের এবারের পত্রকার সেরা যিনি দীপা বাগচি, 43 ধনিয়াপাড়া রোড, ব্যারাকপুর, ডাকঘর নোনা চন্দনপুকুর, উত্তর 24 থেকে তাকে পেয়ে গেছি। নমস্কার দীপাদি। হ্যাঁ দীপা, নমস্কার। তো সেরা হওয়ার অনুভূতি কেমন আপনার কাছে, সেটা যদিও নতুন নয় বা সেরকম কিছু জানতে না চাইলেও আমি জানতে চাই, আপনার কিছু যদি কথা আমাদেরকে শোনার থাকে, বলার থাকে, তেমন কিছু বলতে চাইলে আপনি শুরুতে সেটা বলতে পারেন। হ্যাঁ, সেরা হওয়ার অনুভূতি, যে কোনো বিষয়ে সেরা হওয়া মানে আনন্দটাও সেরা হয়, সেটা আমার কাছে। আর আরো বেশি সেরা হয় যখন আমার মেয়ে, জামাই, নাতি নাতনিরা পাশে বসে থাকে, সেই আনন্দটা তো অনেক বেশি সেরা হয়। এবারে আমার সেই সুযোগটা হয়েছে। প্রতিবার তো ফোন করে সবাইকে জানাই, এবারে আমার সেই সুযোগটা কাছে পেয়েছি তাদের। বিশাল আনন্দের ব্যাপার। তার একটা আবার কারণ আছে, সেটা একটু দুঃখজনক। সেটা হচ্ছে যে আমার স্বামী হঠাৎ প্ল্যাটফর্মে ওই মানে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিল, সেই হঠাৎ একজনের ধাক্কা লেগে পড়ে গিয়ে এই কোমরে যেটা হয় বয়স্কদের ভেঙে যাওয়া আর কি, সেটা হয়েছে। কিন্তু আমি যখন খবরটা পেলাম, তারপরে গিয়ে দেখছি যে লোকে লোকারণ্য, মানে আমাকে শুধু বললো কেউ কাকিমা, কেউ বৌদি, কেউ দিদি, তো চুপ করে দাঁড়িয়ে থাকো, দেখো আমরা সব ব্যবস্থা করছি, কোনো অসুবিধা হবে না। তারপরে তারাই সমস্ত ব্যবস্থা করে একদম নার্সিংহোমে পৌঁছে ভর্তি করে, সেদিনকে আমরা ভর্তি করে দিয়ে আসলাম। আমি শুধু কয়েকটা সই করলাম, যা কথাবার্তা বলা, টাকা পয়সা সমস্ত তারা ব্যবস্থা করলো।
এটা আমার একটা বিশাল পাওনা। মানে আজকাল তো বদনাম হয় যে পাড়া প্রতিবেশীরা কেউ খোঁজ নেয় না পাশের বাড়ির, কিন্তু আমার কাছে এত মানে ভালো লেগেছে যে সবাই যে এভাবে ঝাঁপিয়ে পড়ে আমাকে সাহায্য করেছে, এটা আমার একটা ভীষণ পাওনা। মানে তারপরে আমরা মেয়েদের খবর দিলাম, আগেই দিইনি কারণ ওরা চিন্তা করবে। তারপরে ওরা চলে আসলো, আমেরিকা থেকে মেয়ে আসলো, দিল্লি থেকে মেয়ে জামাই সবাই চলে আসলো, এসে চিকিৎসার দায়িত্বটা তারা নিল। তারাও আমাকে রিলিজ দিল, মানে আমাকে বললো যে না তুমি বিশ্রাম করো, তোমার উপর অনেক চাপ গেছে, আমরা এবার দেখবো। সেই থেকে মানে ওরাই সমস্তটা ব্যবস্থা করলো, চিকিৎসা ব্যবস্থা, রোজ খবর নেওয়া, রোজ ভিজিটিং হাউসে যাওয়া, তারপর ওষুধপত্র সবকিছু। তারপরে আমি মানে এটাও আমার একটা পাওনা, কারণ এখন তো যেটাও বলে না সবাই যে ছেলে মেয়েরা মা বাবাকে সময় দিতে চায় না বা যোগাযোগ করতে চায় না, কিন্তু ওরা দূরে থেকেও আমাদের সবসময় করে, পাশেই থাকে আর কি, দূরে থেকে। শীতের অবসরে আপনাকে চোখের শীতল হাওয়াই বলি, কারণ শীতকালের হাওয়া তো হ্যাঁ আপনার কাছে পৌঁছে দিলাম আমরা। হ্যাঁ আর একটা কথা আছে না, আপনি ভালো তো জগৎ ভালো। এই হ্যাঁ সেটা আপনার চারপাশে লোকজন হয়তো সে কারণেই জুটে গেছেন যে চলো আমরাও হাত বাড়াই। হ্যাঁ, সেই প্রত্যেকের সেটা যখন আমি ভীষণ কৃতজ্ঞ ওদের কাছে, মানে এরকম ভাবে যে আসবে, আমি আর দিশেহারা অবস্থা তখন আমার একটু মানে আর সমস্যা হয়নি ব্যবস্থা করতে, এবং উনি ভালো হয়ে এখন বাড়িতেও এসেছেন, তা এখন তো দীর্ঘদিন একটু পুরোপুরি সুস্থ হয়েছে। নিজে যদি হাত বাড়াই তাহলে হ্যাঁ। আমরা বাড়াবো। এটা যেমন ওটা আমরা শিখে এসেছি, শুনে এসেছি, এটা হ্যাঁ। এখনো পর্যন্ত রয়েছে সমাজের মধ্যে। সমাজ শিখে আছে কেন? হ্যাঁ। হুম। আচ্ছা দীপাদি, একটা কথা জিজ্ঞেস করি, দীর্ঘদিনের এই পত্র সাহিত্য জুড়ে থাকা থেকে হ্যাঁ। যদি মূল বিষয়ে আসি, ধরুন ধনুক থেকে তীর ছাড়লে যেমন ফেরানো যায় না, হ্যাঁ। হাত লেখা পাঠিয়ে দিলে তার সংশোধনের সুযোগ থাকে না, এটা সবাই হ্যাঁ, মানি। হ্যাঁ। এটা নিজের লেখায় রিভিশন দেওয়াটা কতটা জরুরি মনে করেন আপনি? জরুরি, কারণ অনেক সময় হয়েছে যে আমি লেখাটা পাঠিয়ে দিয়েছি, তারপরে একটা ভুল চোখে পড়েছে, সেই জন্য মন দিয়ে আর কি এটাকে দেখে মানে ঠিকঠাক করে পাঠানো উচিত, এটা আমি মনে করি। আমি 2019-এর একটা ঘটনা বলি। 2019-এর প্রাত্যহিকীতে একটা বিষয় ছিল, দিবসগুলি পালিত হয়। সেখানে জ্ঞানপীঠি ফেরা মনোনীত হয়েছিল আকাশবাণীর বিচারে। তার সাথে কথা প্রসঙ্গে আমি একটা জানতে চেয়েছিলাম, তার লেখার একটি বাক্য নিয়ে আর কি কথা বলেছিলাম। বাক্যটি ছিল এমন যে, আলো ফুটুক মনে, আলো ফুটুক চেতনায়, প্রস্ফুটিত হোক ঘুমন্ত মনুষ্যত্বের সহস্র ছন্দ। আগে জিজ্ঞেস করেছিলাম এই প্রস্ফুটিত শব্দটুকু ঠিক করে করলেন, আমি প্রস্ফুটিত হোক ঘুমন্ত মনুষ্যত্বের সহস্র ছন্দ। লেখক নিজে স্বীকার করেছেন না, ঘুমন্ত মনুষ্যত্বকে আমি প্রস্ফুটিত করা বলতে চাইনি, ঘুমন্ত মনুষ্যত্বকে জাগানোর কথা বলতে চেয়েছিলাম। আমার ভুল লেখা হয়ে গেছিল, রিভিশন করলে বা দু চারবার পড়লে মনে হয় এই শব্দ প্রয়োগটা আমার ঠিক হতো। তো সেই জন্য প্রশ্নটা উঠে এলো আর কি, যে রিভিশনটা অত্যন্ত জরুরি। কারণ আমরা এক ভাবি ঠিক লিখছি, কিন্তু হাত লিখে চলেছে, এটা আরেকবার ফিরে পড়লে মনে হয় ভুলটা সংশোধন হয়ে যায়, তাই না? একবার ভুল বেরোয় অনেক, মানে আমি তো অনেকবারই লিখে ঠিকঠাক করি, কিন্তু তবুও যে ভুল হয় না আমি বলবো না, ভুল তো ভুল ক্রমে হ্যাঁ, হয়ে যায় ভুল, কিন্তু পাঠিয়ে দেওয়ার পরে ভুলটা হলে আর সংশোধন করার সময় সংশোধন করার কোনো জায়গায় থাকে না। হ্যাঁ একরকম ভেবে লিখছি কিন্তু লেখা হয়ে যাচ্ছে আরেক রকম। হ্যাঁ হ্যাঁ অনবরতই হয় সবার ক্ষেত্রে, দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা হওয়া উচিত নয়, এটা ঠিক। রিভিশন দিলে অনেক ক্ষেত্রে নিজের স্যাটিসফ্যাকশন বা সান্ত্বনার জায়গা থাকে, করেই দিলাম, পরে হাত কামড়ে তো লাভ নেই। পরিচালন বিষয়ে বা আসক্তি সম্বন্ধে কোনো প্রস্তাব যদি আপনি ভেবে থাকেন যে আরো কিভাবে এটাকে সচল রাখা যায়, আরো সমৃদ্ধ করা যায়,
তেমন কোনো প্রস্তাব কি ভেবেছেন কখন? সেরকম প্রস্তাব আমার খুব নেই, কারণ বিষয়গুলো তো খুবই ভালো দেওয়া হয় এবং নিয়মিত মানে অনুষ্ঠানটা পরিচালনা সেগুলোও হয়। আহ, আর মানে এত অল্প দিনের মধ্যে অনেক পত্রবন্ধু বেড়ে গেছে, এটা একটা খুব ভালো লক্ষণ। নতুন নতুন ওই জন্য আমার খুব একটা মানে সেরকম ইয়ে নেই যে এইভাবে করতে হবে উপদেশ দেওয়ার মতো আমার কাছে নেই আর কি। মানে আমার ঠিকই লাগছে, সবকিছু ভালোই এগোচ্ছে। সম্মেলনে তো অংশগ্রহণের জন্য আমাদের পরিচালক সমিতির পক্ষ থেকেও কোনো আবেদন যদি আপনি আমাদের পত্র লেখক বন্ধুদের বা শ্রোতাদের জানাতে চান, সেটাও আপনি এই মাধ্যমে জানাতে পারেন। না, একটা আবেদন তো আমি মানে আমারও মন খারাপ লাগে, আমিও পারি না সেটা, যে নবীন বন্ধুদের যুক্ত করা। সবই আমরা এই সম্মেলনে গিয়ে দেখা যায় সবই সাদা চুল, কালো পাকা কাঁচা পাকা কিছু আছে, কিন্তু পুরো কালো চুলের সদস্য খুব কম। এটা আমার কাছে খুব খারাপ লাগে, এটা আমারও মনে হয় যে মানে ব্যর্থতা আর কি। আমি অনেকে চেষ্টা করেছি কিন্তু তারা টানতে মানে এগিয়ে যেতে পারেনি সেইভাবে আর কি। এটা একটা সমস্যা। তবে আজকাল তো একটু তো অন্যরকম নিয়ম হয়ে গেছে। সেই আমরাই পুরোনো জিনিসকে পত্র সাহিত্য তো মানে রেডিও থেকে আরম্ভ হয়েছে, এখন ফেসবুকে গেছে এখন নতুন নতুন সেগুলো। এবং এই পত্র সাহিত্যকে যে ধরে রেখেছে পত্রালি, এটা নিশ্চয়ই গর্বের বিষয়। যেটা নাকি প্রায় প্রায় জিনিস সেটাকে তো ধরে রেখেছে, এটা এটা খুবই ভালো ভালো লক্ষণ আর কি। এবং আমি খুব আনন্দ পাই পত্রালির অনুষ্ঠান শুনে। অনুষ্ঠানটা না শুনতে পারলে খুব খারাপ লাগে। তাহলে চতুর্থ বর্ষীয় সম্মেলন আমাদের 9 ফেব্রুয়ারি হ্যাঁ শ্রীরামপুরের হ্যাঁ IMF ভবনে, সেখানে পত্র লেখক পত্র বন্ধুরা সবাই আসুন, এমন একটা আবেদন তো আপনি রাখতে পারেন পরিচালক মন্ডলীর তরফ থেকে। আবেদন সবাই সবাই যেন সম্মেলনে আসে, এটা আমার মানে বলতে চাইছি যে অনেকেই তো চিঠি লেখেন কিন্তু আসেন না। আসলে পরে কি হয়, সবার সঙ্গে একটা যোগাযোগ হয়ে একটুখানি জিনিসটা মানে বৃত্তটা একটু বড় হয়, পরিচিতির বৃত্তটা, এটা খুব দরকার। মানে আমরা কমেন্ট বক্সে খালি চিনতে পারছি তাদেরকে, কিন্তু চাক্ষুষ দেখা হলে একটু অনেক বেশি হৃদ্যতা বাড়ে আমার মনে হয়। হ্যাঁ, সরাসরি যোগাযোগটা হয়, হ্যাঁ পরস্পর আন্তরিকতা বাড়ে, যার জন্য তারপরে কিন্তু তাদের সঙ্গে অনেক বেশি যোগাযোগ বেড়ে যায় ফোনে ফোনে। কলমের ঠান্ডা কালিতে সম্পর্ক পেতেছি, কিন্তু সূর্যের যে তাপ উত্তাপ সেই বিনিময়ের সুযোগ কিন্তু আমরা সম্মেলনে খুঁজে একমাত্র সামনাসামনি দাঁড়িয়ে কথা বলবো, বসে কথা বলবো। আমরা চাই আমাদের সম্মেলনে সবাই আসুন, মন্ডিত হোক, অনেক অনেক বেশি অংশগ্রহণে। ফলে আগাম জানিয়ে দিলে আমাদের পক্ষে কাজকর্ম সুবিধা হয়, তাই হয়তো আমরা জানতে পেয়েছি বা সবাইকে জানাতে বলেছি আপনারা কে কবে আসছেন বা আসতে পারছেন কিনা। কারণ কিছু দায়িত্ব থেকে যায় সংগঠকদের, সেটা সুচারুভাবে করতে গেলে প্রত্যেকে আমরা সেই আবেদন বা নিবেদন করি আর কি, যে আগাম জানিয়ে দিন। আসুন আমাদের চতুর্থ বর্ষীয় সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে পেলে আমরা আরো বেশি খুশি হব, সম্মেলন আরো বেশি সার্থক হবে। সেদিন তো আমাদের পত্রালি প্রকাশিত হবে, আর সেই ফাঁকে আমি আমাদের বিদ্যার্থীতে পড়ে শোনাবো আমাদের। আপনাকে ধন্যবাদ জানাই বিদ্যার্থী। হ্যাঁ ধন্যবাদ, নমস্কার। আর আমি বিচারক মন্ডলীকে ধন্যবাদ জানাই আমাকে সেরা মানে করার জন্য। আসলে সেরা আসলে এমন একটা মাপকাঠি যেটা মানে আপনি আমার কাছে বা আমাদের কাছে যারা সেরা, তারা দেখবে অন্য বিচারক মন্ডলীটাকে তারা তাদের মতো করে ভাবেন, আবার অন্য আরেক রকম ভাবে। সেই জন্য যাদের বিচারে আমরা সেরা যাকে করি, আমাদের কাছে অনেকের মতামত থাকে, সেই সবার মত মিলিয়ে যে আমি সেরা হতে পেরেছি, এটা আমার বিশাল পাওনা।
ভালো থাকবেন। আপনার হ্যাঁ। সাহিত্য সমৃদ্ধি আমরা নিশ্চয়ই পত্রালীর পক্ষ থেকে, রেডিও জংশনের পক্ষ থেকে কামনা করি। হ্যাঁ। আবার দেখা হবে, আবার কথা হবে। হ্যাঁ, ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এবার আমরা শুনে নেব এই পক্ষের সেরা চিঠিখানি, বিষয় সোয়েটার, যেটি পাঠিয়েছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। প্রিয় পত্রাদি, শীতকাতুরে জীবন সঙ্গীর গায়ে সোয়েটারটা জড়িয়ে দিয়ে বললাম, দাম্পত্য জীবনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তোমাকে উষ্ণতা উপহার দিলাম। প্রশংসাসূচক হাসি দিয়ে ও বলল, 50 বছর ধরে দেখছি তোমার হাতের উল্কাটা উষ্ণতা বিলিয়ে যাচ্ছে। উল্কাটার নেশা আমি মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আর যেদিন ফুটপাতে দেখলাম শৈত্য নিবারণের জন্য একটি শিশু লোমশ একটি কুকুরকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে, সেদিন থেকে আমি ঠিক করেছিলাম, প্রতিবার শীতকাল যাদের কাছে অভিশাপ, উল্কাটা দিয়ে অন্তত তাদের কয়েকজনের শৈত্য নিবারণের চেষ্টা করব। বিভিন্ন ধরনের শীত পোশাকের মধ্যে সোয়েটারের প্রচলন সবচেয়ে বেশি। সোয়েটার আবার নানা রকমের, কার্ডিগান, পুলোভার, হাফ স্লিভ ইত্যাদি। সোয়েটার যে উল দিয়ে তৈরি হয় তা প্রধানত ভেড়ার লোম দিয়ে তৈরি। আবার উট, খরগোশ ইত্যাদি প্রাণীর লোম দিয়েও সোয়েটার তৈরি হয়। আমরা মায়ের হাতে বোনা ভেড়ার লোমের কুটকুটে উলের সোয়েটার পরে বড় হয়েছি। এখন অবশ্য নানা রকম সিনথেটিক সুতো মিশিয়ে আরামদায়ক উল তৈরি হচ্ছে। আমার মায়ের বিনোদন ছিল শীতের দুপুরে রোদে পিঠ দিয়ে নানা রঙের উল দিয়ে আপন মনের মাধুরী মিশায়ে বিভিন্ন নকশার সোয়েটার বানানো। যুগ বদলেছে, অবসর সময় গ্রাস করেছে মোবাইল ফোন আর টিভি সিরিয়াল। উল কাটার জায়গা নিয়েছে নিটিং মেশিন। বাজার দখল করেছে রেডিমেড সোয়েটার। তাই বলে শীত পড়লে সোয়েটার বানাবো না? মায়ের মতো রোদে পিঠ দিয়ে উল কাটা হাতে উল্টো সোজার খেলা, সেই ট্র্যাডিশন আজও চলেছে। অগ্রহায়ণ মাসের শুভেচ্ছা সহ দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর। এবার আমরা শুনে নেব এই পক্ষের। প্রিয় বন্ধুরা, 9 ফেব্রুয়ারি কিন্তু খুব বেশি দূরে নেই। মানে যাদের মধুমেহ রোগ আছে সাবধানে থাকবেন। মনে আছে তো দীপাদির কথা, সেই তৃতীয় বর্ষীয় সাহিত্য সম্মেলনে সেই পোড়াবাড়ির চমচম। এবারও থাকছে দীপাদির হাতের স্পেশাল নাড়ু। দীপাদি, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। পত্রালী পরিবার তোমার সাহিত্য সমৃদ্ধি কামনা করে। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন, সেরা পত্রকারকে অনেক অভিনন্দন। প্রবীর কুমার মুখার্জি লিখছেন, সেরা পত্রকার হওয়ার জন্য দীপা দিদিকে অভিনন্দন জানায়। মিনতি চট্টোপাধ্যায় বলছেন, সেরা পত্রকার বন্ধুকে অপুরাণ শুভেচ্ছা। মীনাক্ষী দাস লিখছেন, সেরা পত্রকার দীপা দিদিকে অনেক অভিনন্দন। শিপ্রা সাঁত লিখছেন, সেরা পত্রকার দীপা দিদিভাইয়ের জন্য শুভেচ্ছা, অভিনন্দন ও প্রণাম রইল। স্বপন কুমার কুণ্ডু লিখছেন, সেরা পত্রকারকে অভিনন্দন। দীপাদির সাথে সৌমেন কাকুরের সাক্ষাৎকারে অনেক শিক্ষা হলো আমাদের, এবং দীপাদির বক্তব্যে দাদার শারীরিক অসুস্থতা, উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক, পুরো পত্রালী পরিবারের তরফ থেকে চাইব আমরা। এবং যে শুরুতে দীপাদি বলেছেন যে অপরিচিতদের সাহায্য, যে সৌমেন কাকুও বলেছেন যে নিজে ভালো হলে জগৎ ভালো, এটাই কিন্তু পাই, যেমন পত্রালী পরিবার পেয়ে আসছে শুরু থেকে আজ পর্যন্ত। আপনাদের ভালোবাসা, আপনাদের পারিবারিক বন্ধন যেটা আগলে রেখেছে রেডিও জংশনকে, সেটাই আমাদের কাছে পরম পাওনা। খুব খুব ভালো লাগলো সাক্ষাৎকার। বন্ধুরা, আগামী পক্ষের বিষয় ঘুড়ি লাটাই। ঘুড়ি লাটাই, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ঘুড়ির সাথে কি লিখতে চান আকাশের ঠিকানায়? না, বলতে হবে না, লিখে পাঠিয়ে দিন পত্রালীর ঠিকানায় 200 শব্দের মধ্যে। আর
চটপট আপনাদের নিকটজনদের মধ্যে আমাদের অনুষ্ঠানটির বিষয় শেয়ার করুন। যারা লিখতে চান কিন্তু সেরকম কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না লেখার জন্য, তাদের কাছে পৌঁছে দিন পত্রালির বিষয়। আমরা সবার চিঠিকে মান্যতা দিই। আমাদের সম্পাদক মহাশয় সবার চিঠি পাঠযোগ্য করে আমাদের কাছে পাঠিয়ে দেন। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক 9টায় ঘুড়িলাটাই বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সতর্ক থাকবেন। শুভরাত্রি। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুপুরে ভেসে শুধু ভেসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন। আমি দুর্বার স্রোতে ভাসলাম তোরই অজানায় নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে